অবহেলায় স্থবির রংপুরের 4 অর্থনৈতিক অঞ্চল। উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি চায় উত্তরের মানুষ। বৈষম্যহীন বাজেটের দাবি। গবাদি পশু উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন রাজশাহী বিভাগের খামারিরা। এবারও ঈদে চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ পশু তাদের হাতে। কনসার্ট আয়োজনের নামে প্রতারণা কয়েকটি প্রতিষ্ঠানের। আয়োজন ভেস্তে গেছে, 6 মাসেও ফেরত দেওয়া হয়নি দর্শকের টিকিটের টাকা। আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তেহরানের জন্য খুব খারাপ সময় আসছে বললেন ডোনাল্ড ট্রাম্প। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি বাড়ি থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের 8 মাসের সন্তান। পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাসায় প্রায় 3 বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বারুইয়ের স্ত্রী মিষ্টি বারুই। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ওই বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে 3 জনের মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বারুই। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর 250 শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা বা হত্যা এরকম পুরোটাই এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, আসলে এই ঘটনাটা কি বা কোন ধরনের সহায়ক কোনো টুল থাকবে বা সেই টুলগুলোর মাধ্যমে এই ঘটনার আদ্যপান্ত দেওয়া আমরা করার চেষ্টা করছি। 2012-13 থেকে 2016-17 অর্থ বছর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে রংপুরের গড় বরাদ্দ ছিল 3.13%। 2018-19 অর্থ বছরে তা নেমে আসে 0.98%। একই সময়ে দেশে বাস্তবায়ন হয়েছে লাখ কোটি টাকার মেগা প্রকল্প। এমনকি 2024-25 অর্থ বছরেও রংপুর সিটি কর্পোরেশন ও অনুমোদিত 4 অর্থনৈতিক অঞ্চলের জন্য রাখা হয়নি কোনো বরাদ্দ। দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে মুক্তি চায় উত্তরের মানুষ। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, কৃষি ও শিল্পে অগ্রাধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নদী ব্যবস্থাপনার চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের জন্য এবার তারা চায় অধিকার ভিত্তিক বৈষম্যহীন বাজেট। স্বাধীনতা সংগ্রাম থেকে রাষ্ট্র গঠন, প্রতিটি আন্দোলনের সামনের কাতারে ছিল রংপুর। আত্ম থেকে অগ্রণী এই জনপদ আজও উন্নয়নে উপেক্ষিত, বৈষম্যের ছায়ায় ঢাকা। দেশের মোট খাদ্যের অর্ধেক আর কৃষি শিল্পের প্রায় 70% কাঁচামাল আসে উত্তরাঞ্চল থেকে। অথচ পরিকল্পনা কমিশনের তথ্য বলছে, দেশে মোট শিল্প কারখানার মাত্র 5% গড়ে উঠেছে রংপুর বিভাগে। সম্ভাবনার এই অঞ্চলে শিল্প প্রবৃদ্ধির মূল বাধা অবকাঠামোগত দুর্বলতা, নীতিগত অবহেলা। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামো সব ক্ষেত্রেই বড় বৈষম্য করা হয়েছে রংপুরের সাথে। তাদের আশা, নতুন সরকারের এবারের বাজেট হবে ন্যায্যতা আর গণমানুষের অধিকার আদায়ের। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার এসে বৈষম্যকে যে হারে বাড়িয়ে তোলার কাজ করে গেছে, এই বিএনপি নেতৃত্বাধীন সরকার এর প্রথম বাজেটে একটা বড় চমক দেখাতে পারে যে আমরা এবারে গণমানুষমুখী বৈষম্য নিরসনের আমরা একটা বাজেট করছি। বেকারত্ব ও দারিদ্র্য রেখায় উপরে থাকা উত্তরের অর্থনীতির চালিকা শক্তি কৃষি। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সংকুচিত উৎপাদন ক্ষেত্র আর ব্যাংকিং অস্থিরতায় বন্ধ আঞ্চলিক বাণিজ্যের দুয়ার। এ অবস্থায় উন্নয়নে গতি ফেরাতে বাজেটে থোক বরাদ্দ ও নীতি সহায়তার সুপারিশ নাগরিক সমাজের। কৃষিভিত্তিক কারখানার জন্য অতিরিক্ত বরাদ্দ, অন্যান্য বিষয়ে প্রজেক্টে যেমন আমরা থোক বরাদ্দ দেখি, রংপুরে এই অঞ্চলের জন্য অন্ততপক্ষে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ দিলে তাহলে অন্ততপক্ষে আমাদের এই উন্নয়নের যাত্রাটা অব্যাহত রাখতে পারবো। কোন অঞ্চলে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত, মানুষকে আসলে গুরুত্ব না দিয়ে স্থানকে গুরুত্ব দেওয়া হয়, এটি খুবই দুঃখজনক। আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে এই অঞ্চল যেন এগিয়ে যায় কৃষি ভিত্তিক যে শিল্পায়ন সেটির মধ্য দিয়ে।
দীর্ঘদিনের অবহেলায় স্থবির হয়ে আছে রংপুরের অনুমোদিত 4 অর্থনৈতিক অঞ্চল। তিস্তা মহাপরিকল্পনা, বিভাগীয় শহরের রেল অবকাঠামো উন্নয়ন, কৃষি ও শিল্পের বিকাশ, বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষা ও স্বাস্থ্য খাতে কার্যকর বরাদ্দের দাবি এখন আরও জোরালো। সংশ্লিষ্টদের মতে বাজেট যত চ্যালেঞ্জিং হোক, বরাদ্দে রাজনৈতিক বিবেচনার বদলে অগ্রাধিকার পেতে হবে বৈষম্যে পিছিয়ে পড়া জনপদকে। বাজেটে স্থান পাবে তিস্তা মহাপরিকল্পনা। এই অঞ্চলে ইকোনমিক্যাল জোন গড়ে উঠবার কথা ছিল, সেটি কিন্তু হয়ে ওঠে না। এই অঞ্চলে যদি ভর্তুকি দিয়ে হলেও যদি কৃষিটাকে আরও বেশি স্বাবলম্বী করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চাই যে বাংলাদেশ সরকার এই উত্তরের জন্য একটা মোটা দাগের একটা বাজেট রাখুক। নানা কারণে চ্যালেঞ্জিং বাজেট হবে। আমাদের এখানে শিল্পাঞ্চল গড়ে তোলাও দরকার, কৃষির যেহেতু শুধুমাত্র কৃষির জন্য, সেই শিল্পাঞ্চল গড়ে তোলা এবং বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমাদের যে মেগা প্রকল্প, বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে এই অঞ্চলের অর্থনীতিটাকে বৃদ্ধি করার জন্য আমরা মনে করি যে বাজেটের একটা বিরাট অংশ আমাদের উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া উচিত। অর্থনীতিবিদদের মতে সুষম বন্টন ছাড়া বড় বাজেটও উন্নয়নের আলো পৌঁছে দিতে পারবে না রংপুরে। এর জন্য একটা স্পেশাল বাজেট দরকার, যে বাজেটটা দিয়ে আসলে এই অঞ্চলে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিশেষ করে যারা কর্মসংস্থানের অভাব, এই কর্মসংস্থান যেন সৃষ্টি হয়। সেজন্য আমি মনে করি যে শিল্প এবং কৃষিকে গুরুত্ব যদি আমরা স্পেশাল বাজেট দিই, তাহলে অবশ্যই আমি মনে করি যে এই অঞ্চলে যে বৈষম্য অর্থনীতি সেটা দূর হবে। দীর্ঘ বঞ্চনার ভার বয়ে চলা রংপুর এখন চায় প্রাপ্য অধিকার। মানুষের প্রত্যাশা এই বাজেট অন্তত বদলাবে অবহেলার ইতিহাস, উন্নয়নের মানচিত্রে সমান গুরুত্ব পাবে উত্তরাঞ্চল। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। অপুষ্টির কারণে হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু, এর ফলে মৃত্যুর সংখ্যাও বেশি। একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যে 1 কোটি ভিটামিন এ ক্যাপসুল হাতে পাওয়া যাবে। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে রবিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাব বৈজ্ঞানিক সেমিনার আয়োজন করে। প্রায় 4.6 গুণ রোগী আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা দেশে হাম প্রাদুর্ভাব মোকাবিলায় দেশব্যাপী ভিটামিন এ ক্যাম্পেইন, বুকের দুধ খাওয়ানোর জন্য প্রচারণা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ দেন। আমার কিন্তু হেলদি বাচ্চার কমপ্লিকেশনের সম্ভাবনা খুবই কম। নিউমোনিয়া অথবা জ্বর বেশি দিন থাকছে, বমি করছে, খাওয়া দাওয়া ক্ষুধামন্দা হচ্ছে, তখন তাকে ভর্তির ব্যবস্থা করবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপুষ্টির জন্য হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু। একটা টিকা আমাদের হাতে ছিল না। 4 দিন আগে আমি রানা ফ্লর্স, হি ইজ ইন জেনেভা, এন্ড ডক্টর রিয়াদ অলসো ইন জেনেভা। আই হ্যাভ রিকোয়েস্টেড দেম টু মেক ইট আর্লিয়ার দ্য ডেলিভারি লাইক মিজেলস ভ্যাকসিন, এবং দে হ্যাভ এগ্রিড আগামী 5-7 দিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণ, মানে ফিগারটা করে প্রায় মোর দেন 1 কোটি আমরা ভিটামিন এ পেতে যাচ্ছি। তিনি আরো বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যে কোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার সজাগ রয়েছে। দুর্নীতি বিগত ফেসিবাদের আমলে, এমনকি বিগত কেয়ারটেকার সরকার আমলে এমন দুর্নীতি জায়গায় জায়গায় টেন্ডার যারে খুশি তারে দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছে। আগে আমরা ক্ষমতা আসার পরে জিরো টলারেন্স নিয়ে আমি সামনের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত দেওয়ার সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। নগদের মতো, বিকাশের মতো একটা যেটা কোটি কোটি টাকা লেনদেন করেছেন, আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, যেটা সেটাকে উনি বন্ধ করেছেন শুধু প্রাইভেটের জন্য। আমি আমার রিট পিটিশন আজকে দায়ের করেছি। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে, এটার জন্য আমি করেছি আগামীকালকে 2টার সময় মহামান্য আদালত কোর্ট নাম্বার 20 মেইনে এটা হিয়ারিং হবে। রিটে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সরকারের সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গবাদি পশু উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন রাজশাহী বিভাগের খামারিরা। এবারও চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত কোরবানির জন্য। 8 জেলার সোয়া 2 লাখ খামারে লালন পালন হয়েছে প্রায় 43 লাখ পশু। চাহিদার চেয়ে যা 19 লাখ বেশি। উদ্বৃত্ত এসব পশু বিভাগের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন মাইনুল হাসান। তার বড় ভাই মেহেদী হাসান পড়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে। তবে পেশা হিসেবে দুজনই বেছে নিয়েছেন ব্যবসা। তারা গড়েছেন গরুর খামার। এবার কোরবানির জন্য প্রস্তুত করেছেন 9টি পশু, যা থেকে অন্তত 5 লাখ টাকা লাভের আশা তাদের। এই খামারটা প্রথমে শুরু করেছিল আমার বড় ভাই, তার উদ্যোগে আসলে খামারটা করার পরিকল্পনা নিয়েছিল। 2-1 বড় ভাই এবং 2-1 বন্ধুরা ছোট থেকে খামার করছে, তাদেরকে দেখে যে আসলে খামারে সময় দিলে মোটামুটি বাংলাদেশে লাভ করা সম্ভব। রাজশাহী বিভাগে এই দুই ভাইয়ের মতো উদ্যোক্তা 2,24,483 জন। তাদের খামারে এবার 43,05,628টি পশু প্রস্তুত কোরবানির জন্য। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে বিভাগের সবচেয়ে বেশি পশু আসে নওগাঁ জেলা থেকে। এর পরের অবস্থানে আছে বগুড়া। ভারতীয় গরু আসা বন্ধের পর গত এক যুগে রাজশাহী বিভাগে ঘটেছে এমন নীরব বিপ্লব। ব্যবসা করা দেখেছি, ওটার শখের বশে আমিও আমার ব্যবসাটা চালু করার চেষ্টা করেছি। 40 থেকে 50টা গরু প্রতি বছর রাখি। এই খামার অনেক হয়েছে। বিভিন্ন বাজারে যখন যাই, যেমন ধরেন ঢাকা একটা বড় বাজার, চিটাগাং একটা বড় বাজার, সিলেট ভালো গরু এখান থেকে যাই। আর এই কাজে সহযোগিতা করে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ এবং অন্যান্য কিছু আমাদের কয়েকটা প্রকল্প চলমান ছিল, যেমন আমাদের এলডিডিপি, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমরা তাদেরকে খামারিদেরকে উৎসাহ এবং উদ্দীপনা করেছি। তবে সরকার থেকে সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলছেন খামারিরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। গেল মাসে 2 দফায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর প্রভাব এখন সাধারণের সংসারে। খাদ্যপণ্য, পরিবহন ও বাসা ভাড়ার ঊর্ধ্বগতির চাপে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের, তখনই জ্বালানির এই নতুন চাপ অসহনীয় করে তুলেছে জনজীবন। শুধু রান্নার খরচ জোগাতেই আয়ের একটি বড় অংশ খরচ হওয়ায় পিঠ দেয়ালে ঠেকেছে মানুষের। গত এপ্রিলে 2 দফায় 12 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 600 টাকা বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে নানা অজুহাতে ব্যবসায়ীরা ভোক্তার থেকে বাড়তি আদায় করছেন আরও 100 থেকে 200 টাকা। এর প্রভাব পড়েছে দ্বীপ জেলা ভোলার সাধারণের জনজীবনে। রান্নায় এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল মানুষের জন্য তৈরি হয়েছে বাড়তি চাপ। দোকানদাররা কিনতে গেলে তাদের গ্যাস থাকলো, তাদের কাছ থেকে ঊর্ধ্বমুখীতে আমাদের কিনতে হচ্ছে। সিলিন্ডারের দাম হঠাৎ করে এত অতিরিক্ত বাড়ছে যা আমাদের সাধ্যের মধ্যে নয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়েও 200-300 টাকা বেশি দরে এলপিজির সিলিন্ডার বিক্রি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। খরচ বৃদ্ধিতে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানেও বেড়েছে পণ্যের দাম। ভোক্তার সাথে চাপে ব্যবসায়ীরাও। আগের শ্রেণে এখন প্রতি মাসে 16 থেকে 20,000 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়। হয় গ্যাসের দাম কমাইতে হবে, নাইলে আমরা ব্যবসা ক্লোজ করে দিতে হবে। মালের দামও আমাদের বেশি একটা বাড়াইতে পারি না, আমরা যা আগে বেচতাম এখনো তাই বেশি। ব্যবসা বাণিজ্যেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সরকার নির্ধারিত দামে গ্যাস না পাওয়ায় বাড়তি দরে বিক্রিতে বাধ্য হচ্ছেন, এমন দাবি গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের। সরকার নির্ধারিত যে রেট দিছে ওই রেট অনুযায়ী আমরা মাল পাই না। আমরা মাল অনেক বাড়তি, আমরা বাড়তি কিনি, বাড়তি বেশি। আনার খরচ প্লাস লোকাল ডেলিভারি কস্ট নিয়ে তাতে আমাদের 150 থেকে 200 টাকা গভর্নমেন্টের রেটের সাথে আমাদের পার্থক্যটা হয়ে যায়। জনগণের মতামত বা গণশুনানি ছাড়াই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিকে অগ্রহণযোগ্য বলছে ক্যাব। যে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করুক বা কমাক, এটা জনসম্পৃক্ততার মাধ্যমে করবে, আইনগতভাবে করবে, কিন্তু এটা তো এখন আইন বিরোধী হয়ে গেছে। মূল্যস্ফীতি মোকাবিলায় গ্যাসের দাম সহনীয় পর্যায়ে আনার পাশাপাশি বিকল্প জ্বালানি খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহ সদর উপজেলার গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। সকালে নিজ বাড়িতে ইলেকট্রনিক ফ্যানে ধান শুকাতে যায় এই দম্পতি। বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তা পরীক্ষা করতে যান মজিবুর। ফ্যানটি এ সময় তার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। চাঁপাইনবাবগঞ্জে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত সালিশে আইনজীবীদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 14 জন। রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতের নির্দেশে আইনজীবী সমিতিতে একটি সিআর মামলার বাদী বিবাদীকে নিয়ে সালিশ চলছিল। ওই মামলার বাদী আইনজীবী সমিতির সদস্য রাসেল আহমেদ রনি। সালিশ চলাকালীন কিছু বহিরাগত জোর করে একটি সালিশনামায় অ্যাডভোকেট রনির সই নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই বহিরাগতদের হামলায় 6 আইনজীবী আহত হন। পরে 2 পক্ষের বাকিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 2 পক্ষের আরও
7 জন আহত হন। চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে ধান তোলার উৎসব। বিল জুড়ে বোরো ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষক। তবে আনন্দের মাঝেও আছে বিষাদের গল্প। একদিকে বৈশাখের শুরুতে হঠাৎ বৃষ্টি, আবার সার বীজের দাম বৃদ্ধি, সব মিলে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এদিকে একের পর এক স্থাপনা নির্মাণে প্রতিনিয়ত কমছে বিলের আয়তন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল, যতদূর চোখ যায় পাকা ধান আর পাখিদের আনাগোনা। জেলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও বলা হয় পুরো দেশের 2.5 দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। প্রায় 3000 হেক্টর আয়তনের বিলে এখন সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। সকাল থেকেই বিল জুড়ে চলে ধান কাটার উৎসব। নেত্রকোনা, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে ধান কাটছেন। ধান কাটার পর কেউ নিয়ে যান বাড়ির উঠানে, কেউ বা তা মাড়াই করেন সড়কেই। আমাদের বাড়ি ময়মনসিংহ থেকে এখানে ধান কাটা আসা আনন্দ, একটা উৎসব। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক। দাবি বীজ সারের দামে লাগাম টানার। ধানের যে রেটটা ছিল মন 1200 টাকা বা 1150 টাকা করে মন ছিল, এখন সেই ধান আপনার 800 টাকা চলে আসছে। বৃষ্টিটাই তো আমাদের ক্ষতি হয়ে গেছে। এখন মনে করো এই 3 হানি বুয়ে কমসম 40,000 টাকা রস দেব। এদিকে বিলের বিভিন্ন দিকে জমি ভরাট করে চলছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। ছোট হয়ে যাচ্ছে চাষের জমি। নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। প্রতি বছরে 2 মৌসুম ধান কাটা 2 বার করা হয়। এখানে বাইরে থেকে আমাদের এখানের বাইরে থেকে নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এখানে কৃষক আসি কাজ করে। বিলের মধ্যে গড় করে ফেলতেছে মানুষে। গভর্নমেন্টে বলবো যে মানে এদিকে ফোকাস করার জন্য, যাতে মানে আমাদের ঐতিহ্যটা ধরে রাখে রাঙ্গুনিয়ার। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি মৌসুমে 10,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখে এই গুমাই বিল। গুমাই বিলে ধান কাটা মানেই এক ভিন্ন রকম উৎসব। তবে অসময়ে বৃষ্টি, শ্রমিকদের মজুরি, সার ও বীজের দাম বৃদ্ধি সহ নানা কারণে এই উৎসব অনেকটা ফিকে হওয়ার পথে। তাই চাষাবাদের আনুষঙ্গিক খরচ মেটাতে সরকারের প্রণোদনা চান এখানকার কৃষকরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, গুমাই বিল, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আগামী সপ্তাহে ইরানে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের ইউরেনিয়াম উদ্ধারে স্থলসেনা নামানোর প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। এমন তথ্য এসেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। চীন সফর থেকে ফেরার পর ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে দ্রুতই চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে জানান তিনি। ফ্রান্সের একটি টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে মার্কিন এই সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী সপ্তাহে ইরানে তীব্র বিমান হামলা শুরু করতে পারে ওয়াশিংটন, তেল আবিব। প্রতিবেদনে বলা হয়েছে এবারের সামরিক পরিকল্পনায় বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনছে ওয়াশিংটন। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেয়ার ছক কষছে মার্কিন ইসরায়েল জোট। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হবে তীব্র বোমাবর্ষণ। শুধু তাই নয়, ইরানের মূল ভূখণ্ডে মার্কিন কমান্ডোদের অবতরণের পরিকল্পনা হচ্ছে। লক্ষ্য মাটির নিচে চাপা পড়া প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া। এ পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে ট্রাম্প জানিয়েছেন তেহরান বাস্তবধর্মী প্রতিশ্রুতি দিলে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব মেনে নিতে পারেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষ থেকে একে অপরের যুদ্ধ বন্ধের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় এই যুদ্ধবিরতি কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারছে না। এমন পরিস্থিতিতে সামনে এলো ইরানের নতুন করে হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।
এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ইরানকে আবারও সতর্ক বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি বলেন, তেহরানের সময় ফুরিয়ে আসছে, তাদের এখন দ্রুত নড়ে চড়ে বসা উচিত হবে, না হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না তাদের। সময় অত্যন্ত মূল্যবান। এর আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় ট্রাম্প জানান, উন্নত লেজার প্রযুক্তির মার্কিন বিমান দিয়ে হামলা চালাবে হরমুজে থাকা সকল ইরানি জাহাজে। ঠিক এর পরপরই আরও একটি গ্রাফিক্স দিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন ইরান এখন রেড জোনে। এদিকে রবিবার ইরানকে আবারও নতুন 5 দফা শর্ত দিয়েছে ওয়াশিংটন, তবে এ বিষয়ে এখনও কোনো জবাব দেয়নি তেহরান। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও বেলগোরোদ অঞ্চলে অন্তত 4 জন নিহত হয়েছেন। রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিকে রাশিয়ার উপর ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে। মস্কো অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। একটি ড্রোন এক বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন। ধ্বংসস্তূপে আরও একজন আটকা পড়েছেন বলেও জানা যায়। এছাড়া হামলায় আরও 2 পুরুষ নিহত এবং 4 জন আহত হয়েছেন। মেক্সিকোর পুয়েবলা অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। রবিবার হেভিদ জিঙ্গো পৌর এলাকায় এই ঘটনা ঘটে। দেশটির স্থানীয় জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে রয়েছেন 6 জন পুরুষ, 3 জন নারী এবং এক শিশু। অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু করেছে রাজ্য ফেডারেল বাহিনী। পুয়েবলা রাজ্যের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি থাকবে না। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।